ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত, দাবি ট্রাম্পের। 12 ঘন্টায় থামবে সংঘর্ষ, 24 ঘন্টায় পূর্ণ অস্ত্রবিরতি। কোনো চুক্তি হয়নি, হামলা বন্ধ হলেই থামার ঘোষণা তেহরানের। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। সদস্য সচিব আখতারকে লক্ষ্য করে হামলার অভিযোগ নেতাদের, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। পরীক্ষার আগেই সামাজিক মাধ্যমে এইচএসসির প্রশ্নপত্র, বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। বারবার এমন ঘটনা এড়াতে সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ। গুমের পর ক্রসফায়ারের পাশাপাশি হত্যা করা হতো ইটভাটা ট্রেনের নিচে ফেলে, কমিশনের প্রতিবেদন। নির্দেশদাতার শীর্ষ পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রীর নাম। এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় 24-এ কমেছে 13% বেশি। নীতি জটিলতা আর সক্ষমতার ঘাটতিকে দোষছেন ব্যবসায়ীরা। সকালের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তেল আবিব কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের দাবি কোনো চুক্তি হয়নি। হামলা বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। ট্রাম্প বলেছেন, প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে। 24 ঘন্টা পর দেশ দুটির 12 দিনের যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর জবাবে সোমবার ইরানও হামলা চালায় কাতার ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে। এরপরই ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে, যা 12 ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতির পর্যায়ে যাবে। আর 24 ঘন্টার পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। পোস্টে ইরান ইসরায়েলের সংঘাতকে 12 দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। আশা প্রকাশ করেন এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। যুদ্ধবিরতির সময়ে দেশ দুটি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করলেও কিভাবে এ চুক্তি সম্পন্ন হলো তা জানা যায়নি। দেশ দুটিও যুদ্ধবিরতি সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন করায় ট্রাম্পের প্রশংসা করেছেন। আর সিএনএনকে ইরানের এক সরকারি কর্মকর্তা বলেছেন, তেহরান যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এর আগে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যেটির নাম দেয়া হয় ভিক্টোরি মেসেজ। যদিও স্থলভাগে আঘাতের আগেই বেশ কয়েকটি প্রতিহতের দাবি করে কাতার। পাওয়া যায়নি হতাহতের খবর। হামলার শঙ্কায় সতর্কতা জারি করা হয় কুয়েত ও বাহরাইনে। মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার পর তেহরানের বিভিন্ন এলাকায় শোনা যায় বিস্ফোরণের শব্দ। এরপরেই তেল আবিবের রামাতগানের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরানকে উস্কে দিলে যে কোনো সময় হামলা চালাতে প্রস্তুত তারা। কাতারের বাসিন্দাদের জন্য এটি ছিল ভিন্ন রকম অভিজ্ঞতা। ক্ষেপণাস্ত্র হামলার আগেই সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা। স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কয়েক ঘন্টার মধ্যে এই জবাব দিল দেশটি, যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন। কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি আসাদ আল আইন লক্ষ্য করেও। এরপরই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তেহরান এ অভিযানের নাম দিয়েছে ভিক্টোরি মেসেজ।
এ ঘটনার পরেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আরব আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। ইরানে হামলা কাতারের সার্বভৌমত্ব ও আকাশসীমা, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। এদিকে 3টি পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, শত্রুরা বড় ভুল করেছে, তাদের শাস্তি পেতেই হবে। এদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তবে এই হামলার পর ইরানকে ধন্যবাদ জানিয়ে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল হামলার ব্যাপারে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কাতার ও ইরাকে হামলার পর জানান, ইরান কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না, এটাই ইরানি জাতির মহৎ সাহসিকতা। এর আগে তেহরান কারাজ ও পারচিনে হামলার দাবি করে তেল আবিব। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, কারাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্রাংশ তৈরির কারখানার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি বিমানবন্দরেও হামলা চালানো হয়। এতে কয়েকটি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। ইরানের মধ্যাঞ্চলে ড্রোন হামলাও চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন হতাহত হন। আর নিজেদের আকাশসীমায় ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মুখে থাকলেও আগামী ৪৫ দিন বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এ মুহূর্তে ৩২ দিনের ডিজেল এবং ফার্নেস অয়েল, ১২ থেকে ১৫ দিনের অকটেন পেট্রোল ও জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি তেলের মজুদ গড়ে তুলেছে বাংলাদেশ। চলতি মাসে বন্দরে ভিড়বে তেলবাহী আরও ৫টি জাহাজ। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়ার শঙ্কায় বিপিসি। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইরানের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে বহুল আলোচিত এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। এই অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেলের সংকট সৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে। তবে আগে থেকে বাংলাদেশ পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রাখায় কিছুটা চিন্তামুক্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিশেষ করে সৌদি আরব থেকে মাসে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনতে হয় বাংলাদেশকে। এক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। বিকল্প হিসেবে রয়েছে আরব আমিরাতের ফুজিয়ারা বন্দর। ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়। সো ওইটা থেকে আমরা ধারণা করছি তারা ওই বন্দরটা ব্যবহার করতে পারবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ক্রুড অয়েল সৌদি আরব এবং এলপিজি ও এলএনজি কাতার থেকে হরমুজ প্রণালী হয়ে আসলো। এক্ষেত্রে পরিশোধিত জ্বালানি তেল হিসেবে পরিচিত অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল এবং জেট ফুয়েল আমদানি হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে। তাই ক্রুড অয়েল অন্যান্য গ্যাস জাতীয় জ্বালানি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শেই কর্মকর্তার। হরমুজ প্রণালী বন্ধ হলে সৌদি আরব তাদের বিকল্প আছে, তারা ওই রেড সি দিয়ে তারা এক্সপোর্ট করতে পারে। তবে কাতারের গ্যাস বা এগুলোর ক্ষেত্রে হয়তো ডিফিকাল্টিস হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বিকল্প উৎসগুলো এখনই খোঁজা শুরু করা দরকার। বিপিসির তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে ৩২ দিনের মজুত হিসেবে ৩,৭২,০০০ মেট্রিক টন ডিজেল, ১২ দিনের ১২,০০০ মেট্রিক টন অকটেন, ১৩ দিনের ১৬,৬০০ মেট্রিক টন পেট্রোল, ৩১ দিনের ৫১,০০০ মেট্রিক টন জেট ফুয়েল এবং ২৯ দিনের ৫১,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল মজুত রয়েছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ার সংখ্যা বিপিসির। রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রাকচারের এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। বিপিসির তথ্য অনুযায়ী আগামী ১ মাসের মধ্যে জ্বালানি তেলবাহী আরও অন্তত ৯টি জাহাজ ভিড়বে এই চট্টগ্রাম বন্দরে, যার মধ্যে রয়েছে ২৭,০০০ মেট্রিক টন অকটেন, ২৫,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল, ১,৮০,০০০ মেট্রিক টন ডিজেল, ১০,০০০ মেট্রিক টন জেট ফুয়েল।
এক্ষেত্রে সংকট এড়ানোর পাশাপাশি মজুত অটুট রাখতে জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে তেলটা আমরা ইম্পোর্ট করি এটার উপর অবশ্যই কিছুটা সাধন করা দরকার এবং ৪৫ দিন যে মজুদের কথা বলছে বর্তমান বিপিসি বা আমাদের যারা এটার সাথে জড়িত, তো সেটা আরও বৃদ্ধি করা দরকার। বছরে বাংলাদেশে ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এবং ৪৫ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্য প্রসঙ্গ, রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে এ হামলা হয়েছে বলে অভিযোগ দলটির নেতাদের। এ সময় এনসিপির ৪ নেতা আহত হন বলে জানা গেছে। প্রতিবাদে রাতে বিক্ষোভ মিছিল করে দলটি। লিখিত অভিযোগ দিয়েছে রমনা থানায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সোমবার রাত 11:15টার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারের সামনে বিস্ফোরণের শব্দে ছোটাছুটি শুরু করেন আশপাশের লোকজন। বহুতল এই ভবনেই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়। বিস্ফোরণের সময় দৌড়াতে দেখা যায় দলটির সদস্য সচিব আখতার হোসেনকেও। এনসিপির বিবৃতিতে বলা হয়, মূলত আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেই বিস্ফোরণে আহত হয়েছেন এনসিপি ও এর অঙ্গ সংগঠনের ৪ নেতা। ঘটনার প্রতিবাদে রাত 11:15টার দিকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এনসিপি। পরে মিছিলটি বাংলা মোটর থেকে শুরু হয়ে শাহবাগে যায়। সেখানে ঘটনা নিয়ে ব্রিফ করেন দলটির শীর্ষ নেতারা। সন্ত্রাসী হামলা করে জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের ভিতর বিন্দু মাত্র ভয় ভীতি তৈরি করা যাবে না। একে অপরের উপরে হামলা, প্রতিহিংসা সেই রাজনীতিতে যাতে বাংলাদেশের ফেরত না যায় সেজন্য সকলের প্রতি আহ্বান থাকবে। এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। এনসিপি নেতারা নিরাপত্তা শঙ্কায় আছেন জানিয়ে আখতার হোসেন বলেন, হামলা করে বিচার ও সংস্কার কাজ থামানো যাবে না। এনসিপি নেতাকর্মীদের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার বলেও উল্লেখ করেন তিনি। আমাদের উপরে হামলা করে কোনোভাবেই সংস্কারের কার্যক্রমকে দাবিয়ে রাখা যাবে না। এনসিপির উপরে হামলা করে কোনোভাবেই বিচারকে দাবিয়ে রাখা যাবে না। পরে রাত 1:30টার দিকে রমনা থানায় লিখিত অভিযোগ দেয় এনসিপি। আমাদের যে আইনি পদক্ষেপ, যেটা বিচারিক কার্যক্রম গ্রহণ শুরু করার জন্য যে আইনি পদক্ষেপ নেয় সেটা আমরা গ্রহণ করেছি। 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি এনসিপি নেতাদের। আসামিদেরকে গ্রেফতার করে এই আইনি প্রক্রিয়া চালু করা হয়। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে পিছিয়ে রংপুর। শতাধিক রাজবাড়ি আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ শিল্প। পরিকল্পনার অভাবকে দুষছেন সচেতন নাগরিকরা। পরীক্ষার আগে এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি, এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা
পরীক্ষা চালাতে পারবো, পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন, লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে। তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে এই পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ। হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে, ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হয়েছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। পরে গোয়েন্দা বিভাগ ও ইউনিটের কর্মীরা তা বাস্তবায়ন করেছেন। ভারতের পাশাপাশি গুমের শিকারদের জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন গোয়েন্দারাও। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6-এ নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। তদন্ত কমিশন জানতে পারে ইনজেকশন পুশ করেও হত্যা করা হয়েছে গুমের শিকারদের। পরে মরদেহ গায়েব করতে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইটভাটায়, ট্রেন ও বাসের নিচেও ফেলে সাজানো হয়েছে দুর্ঘটনার নাটক। ইনজেকশন পুশ করে অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়, আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখত। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি, কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী, দ্বিতীয় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর তৃতীয় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানা রকম নির্দেশ আসত। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি, অফস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই, ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন আমি যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামীর শহর। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় গত বছর বিনিয়োগ কমে 13% বেশি। এজন্য নীতি জটিলতা ও সক্ষমতার ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ পরিস্থিতি উন্নতির তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট।
বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। করোনার অভিঘাত কাটিয়ে উঠলেও জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতিসহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে এই বিনিয়োগ। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালে বিগত 3 বছরের তুলনায় সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে, পরিমাণ $127 কোটি, যা 2023 সালের তুলনায় 13% কম। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকসডারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিনিয়োগ কমাকে আশঙ্কাজনক উল্লেখ করে বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফিকি বলছে, বিশ্বাসযোগ্যতা, বিনিয়োগ নীতিমালার অস্থিতিশীলতা ও সক্ষমতার অভাব এর পেছনে দায়ী। কমাটা আশঙ্কাজনক, এমনিতেই কম, তার উপর আবার কমছে। আপনি দেখবেন যে আমরা হয়তো কখনো বলেছি যে আমি এই জায়গায় এই ট্যাক্স রিবেট দিব, আবার সেটা দেইনি। আমরা এনার্জির কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার পর আবার সেটা আমরা অনার করিনি। নীতির ধারাবাহিকতা খুবই জরুরি। কোনো একটা পণ্যে আমি বলেছি যে আমি এই পরিমাণ ট্যাক্স রাখবো, সেটার ভিত্তিতে কিন্তু কেউ আপনার মেশিন লাগাচ্ছে, ফ্যাক্টরি বসাচ্ছে, কিন্তু আপনি যে পরবর্তী এসে বলেন না এটা ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছি, তো তার তো ব্যবসার রিটার্ন আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। পলিটিক্যাল যে পট পরিবর্তন হয়েছে, তার সে সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেটারও কিন্তু খানিকটা প্রভাব এটার মধ্যে আছে। বিশ্ববাসী দেখে যে এই দেশটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাহলে আপনার ইনভেস্টমেন্টে আসাটা বা আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন একটি কাজ। এবং এটার সঙ্গে দেখুন, যদি এরকম অবস্থা থাকে যে আমার ব্যালেন্স অফ পেমেন্টসে সমস্যা আছে, বিশেষ করে আমার রিজার্ভ কমে যাচ্ছে বা রিজার্ভের উপরে চাপ আছে, এরকম দেশকে বিনিয়োগকারীরা সাধারণত এড়িয়ে চলতে চেষ্টা করে। পাকিস্তানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। চায়না বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এখনও যথাযথভাবে আকর্ষণ করতে পারছি না, কারণ এখানে আমাদের প্রস্তুতির অভাব আছে। বিগত 6 বছরের মধ্যে 2019 সালে সর্বোচ্চ $185 কোটি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। বর্ষার শুরুতেই কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা। 2 মাসে ভিটে মাটি হারিয়েছে 300 পরিবার, হুমকিতে সরকারি বেসরকারি স্থাপনা সহ ফসলি জমি। বিপুল সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে রংপুর অঞ্চলের পর্যটন খাত। অথচ এ অঞ্চলের শতাধিক রাজবাড়ি, নদী, খালবিল আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ পর্যটন শিল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী টেকুমেরি জমিদার বাড়ি এখন ডুবে আছে অন্ধকারে। বছরের পর বছর সংস্কারের অভাবে টিকে আছে কিছু ধ্বংসাবশেষ। অথচ এ বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজাবিদ্রোহের। আজও জমিদার বাড়ির পূর্ব পাশে দাঁড়িয়ে আছে দেশের অন্যতম বৃহৎ কাঠগোলাপের গাছ, শোভা ছড়াচ্ছে নীরবে। 1879 সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। অসাধারণ নির্মাণশৈলী, বিশাল পুকুর আর সুশৃঙ্খল বাগান আকর্ষণ করে পর্যটকদের। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি, এমনকি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক বাস্তুভিটাও অনেকটাই অবহেলিত। অন্যান্য ট্যুরিস্ট প্লেসেসে দেখতে পারি যে লাউঞ্জ থাকে, রেস্টরুমস থাকে, কারো বিশ্রামাগার থাকে, কিন্তু এখানে সেটা নাই। ভিতরে হচ্ছে যে মানুষ বসবে, যে চা পানি খাবে, হ্যাঁ, যে রিসোর্ট, হোটেল এগুলো লাগবে, এগুলো নাই। এগুলো হলে আমাদের দূর থেকে যারা দেখতে আসে তাদের জন্য আরো সুবিধা হয়। দেখার জন্য আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, আমাদের বাইরে যাওয়ার দরকার নাই, কিন্তু একমাত্র এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই কিন্তু আমাদের হয়তোবা আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। রংপুর বিভাগের বুক চিরে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী আর করতোয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং হতে পারে রিভার ট্যুরিজমের সম্ভাবনাময় ক্ষেত্র। এছাড়াও ছোট বড় বন, হাওর, বিল আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে ঘিরেও গড়ে উঠতে পারে পরিবেশ বান্ধব পর্যটন, যা উত্তরাঞ্চলের জন্য হতে পারে এক নতুন দিগন্ত। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের পরিকল্পনা এবং এখানকার উদ্যোক্তাদের আগ্রহ সব মিলে আমরা কিন্তু উত্তরাঞ্চলে
একটা সম্ভাবনার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন এরই মধ্যে এই অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা প্রশাসনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, তারা ঐতিহ্যগতভাবে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলো সংস্কার এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে, যার মাধ্যমে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে এই পর্যটন কেন্দ্রিক আকর্ষণ যেন আমরা করতে পারি। রংপুর বিভাগের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতিকে ঘিরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শক্তি, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বর্ষা শুরু হওয়ায় কুড়িগ্রামে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের মানুষদের। এর মধ্যে গত 2 মাসে ভাঙনের কবলে ভিটেমাটি হারিয়েছে অন্তত 3 শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে সরকারি বেসরকারি নানা স্থাপনা ও ফসলি জমি। অবশ্য বর্ষায় ভাঙন মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বাদশা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। নদীর পানি বাড়ে আর সেই সঙ্গে বাড়ে আতঙ্ক, ভাঙছে অরক্ষিত নদীর পাড়। তাই আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন অনেক বাসিন্দা। প্রতিবছর বর্ষা আসলেই ভাঙন তীব্র হয়ে ওঠে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়। ভাঙন শুরু হলে ঘরবাড়ি সরানোর সময়টুকু পান না নদী পাড়ে মানুষ। তাই এবার একটু আগেভাগেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন নদ নদীর তীরে থাকা বাসিন্দারা। শহ বাড়ি ঘর দুয়ার নদীর মাঝে বিলীন হয়ে গেছে, এখনো নদী ভাঙতেছে। এই বয়সে 16 বার বাড়ি ভাঙলে আমার জীবনে কি থাকে? যতগুলো জমা জমি ভাঙে গেছে, আমি নিঃসহায় পড়ে আছি, আবাদ করে খেতে পারি না। নদীর কাজ হয় না এখানে, আমরা বাড়ি ভাঙতে ভাঙতে নিঃস্ব হয়ে গেলাম। এদিকে নদ নদীর ভাঙন কবলিত 20টি পয়েন্টের মধ্যে 14টি পয়েন্টে জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরোধের কাজ চলমান রয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ দ্বারা এই ইমার্জেন্সি ভিত্তিতে এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এর বাইরেও যেসব জায়গায় ভাঙন রয়েছে আমরা সেগুলো যাচাই বাছাই করছি। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের 2 পাড়ের দৈর্ঘ্য 350 কিলোমিটারের বেশি। এর মধ্যে অরক্ষিত পাড় রয়েছে 300 কিলোমিটার। সময় সংবাদ, কুড়িগ্রাম। গাইবান্ধায় প্রতিনিয়ত ঘটছে চুরি, ছিনতাই সহ হত্যাকাণ্ডের মতো ঘটনা। এসব ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় অপরাধ বেড়েছে বলে অভিযোগ তাদের। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিপ্লব ইসলামের প্রতিবেদন। প্রিয়জন হারিয়ে স্বজনদের আহাজারি, কারো মরদেহ মিলেছে সড়কে, কারো মাটির গর্তে। গাইবান্ধায় প্রতিনিয়ত ঘটছে হত্যা, চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। এমনকি বাদ যাচ্ছে না সামাজিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তার নিয়ে পাল্টাপাল্টি হামলা ও মৃত্যুর ঘটনা। পাশাপাশি মাদক সেবনের হার বেড়েছে আগের চেয়ে বেশি। পুলিশের দেয়া তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে 15ই জুন পর্যন্ত প্রায় 1000 অপরাধের ঘটনা ঘটেছে, যার মধ্যে 27টি হত্যা, 8টি ছিনতাই, 2টি ডাকাতি, 38টি চুরি, 41টি ধর্ষণ ও 95টি নারী নির্যাতনের ঘটনা রয়েছে। এসব ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় অপরাধ বেড়েছে বলে অভিযোগ তাদের। প্রত্যেকটা শহরে এভাবে যদি প্রতিনিয়ত ছিনতাই, রাহাজানি, ডাকাতি হচ্ছে, তা আমরা নিরাপত্তা কোথায়? আমাদের জীবনের নিরাপত্তা কোথাও নেই। ভয়ের মধ্যে থাকিয়ে তো চলাফেরা করতেছি আমরা। এখন কখন কে আঁক মারতে বা মারি ফেলাবে আমরা তো বলতে পারবো না ভাই। যে স্পটগুলোতে এবে খুন, গুম, ছিনতাই হাজির হতেছে, এই স্পটগুলোতে বেশি করে পাহারাদার ব্যবস্থা করেন। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সর্বোচ্চ নিরাপত্তার যে বিষয়টা, সেটা আমরা মেনটেন করেই ওইভাবে আমাদের ডিউটি রোস্টার সাজিয়েছে এবং আমরা ওইভাবে আমাদের দায়িত্ব পালন করতেছি। জেলা পুলিশের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে 15ই জুন পর্যন্ত বিভিন্ন অপরাধের ঘটনায় 993টি মামলা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। কক্সবাজারের ডাকাত সদস্যদের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন নিহতের ভাই। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের। সোমবার রাত 8:30টার দিকে উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে পূর্ব নুরারডেইল পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রাতে ডাকাতরা বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। মারধরের এক পর্যায়ে স্বর্ণালংকার এবং
ঈদের সময় গরু বিক্রির 2 লাখ টাকা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তাদের সামনে পড়েন 2 ভাই নুরুল আমিন ও মোহাম্মদ হাসান। তাদের দেখা মাত্রই গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আহতদের হাসপাতালে নেয়ার পর চিকিৎসক নুরুলকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের অভিযান চলছে। জনপ্রতিনিধি শূন্য হয়ে পড়েছে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলি শালশিরি ইউনিয়ন পরিষদ। বিস্ফোরক মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে আছেন চেয়ারম্যান। সরকারি চাল বিক্রির অপরাধে কারাভোগ করেছেন ইউপি সদস্যরা। তাদের মধ্যে 3 জন নারী সদস্য জামিন পেলেও কার্যালয়ে আসেন না। এমন পরিস্থিতিতে পরিষদের কাজে নেমেছে স্থবিরতা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। চলতি বছরের ২৬ মে পঞ্চগড়ের বোদা উপজেলার ঝোলই শালশিরি ইউনিয়ন পরিষদের 11 জন সদস্যকে সরকারি চাল বিক্রির দায়ে আটক করে স্থানীয়রা। পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হলে আদালতে পাঠানো হয়। বিচারক 3 নারী সদস্যকে জামিন ও 8 পুরুষ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আর কাজে যোগ দেননি জামিন পাওয়া 3 সদস্য। এর আগে 8 মে বিস্ফোরক মামলায় কারাগারে যেতে হয় একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে। সম্প্রতি তিনি জামিন পেলে তিনিও কাজে যোগ দেননি। চেয়ারম্যান সহ সব সদস্য অনুপস্থিত থাকায় সরকারি কাজেও এসেছে স্থবিরতা। তালাবদ্ধ বেশিরভাগ কক্ষ। সেবা নিতে এসে বিপাকে পড়ছেন নাগরিকরা। প্রশাসক নিয়োগ হলেও নিয়মিত না আসার অভিযোগ স্থানীয়দের। আমি আসছিলাম আমার বাচ্চার জন্ম সনদ কার্ড ওঠানোর জন্য। ইউনিয়ন পরিষদের সেবার কাজে আমরা আসতেছি, এখানে তো সেবা পাচ্ছি না, কোনো লোকজন তো পাওয়া যাচ্ছে না। পরিষদে আছি, যে কাগজপত্র যেগুলো নিব সেটার সেবা পাচ্ছি না। আমাদের ইউনিয়ন অনেক দিন ধরে বিপর্যয়ে পড়ে আছে। যারাই আসুক না কেন যেন কোনো দুর্নীতি বা অনিয়মের মধ্যে কোনো কাজ না হয় এবং সুন্দরভাবে যেন সাধারণ জনগণ আমরা কাজের সেবা ভালোভাবেই পাই। তবে নিয়োগ করা প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দ্রুত সব সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেন জেলা প্রশাসক। 29 মে 2025 তারিখে আমরা একজন প্রশাসককে নিয়োগ দিয়েছি। আশা করছি ইউনিয়ন পরিষদ থেকে মানুষ সেবা প্রাপ্তির ক্ষেত্রে যে ভোগান্তিগুলো হচ্ছিল এটি আস্তে আস্তে কেটে যাবে এবং মানুষ তাদের যে কাঙ্ক্ষিত সেবা সেটি তারা পেয়ে যাবে। 23.73 বর্গ কিলোমিটার আয়তনের ঝোলই শালশিরি ইউনিয়নে বাসিন্দার সংখ্যা 26,000-এর বেশি। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 43 জন। তাদের মধ্যে 13 জন ছিলেন ত্রাণ নিতে যাওয়া সাধারণ নাগরিক। আরব দেশগুলোর মনোযোগ ইরান যুদ্ধের দিকে থাকলেও গাজার পরিস্থিতি হয়ে উঠছে মানবিক বিপর্যয়ের এক করুণ চিত্র। প্রকট হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির সংকট। ইরান ইসরায়েল সংঘাতের আড়ালে গাজা সিটি যেন পরিণত হচ্ছে মৃতের নগরীতে। ত্রাণের জন্য ভিড় আর সেখানেও ঝরছে প্রাণ। রাফা থেকে শুরু করে বাইত লাহিয়া পর্যন্ত গাজা জুড়ে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। সোমবার স্থানীয় সময় সকালে নুসেইরাত, জাবালিয়া ও সুজাইয়ার মতো এলাকায় চালানো হয় বিমান হামলা ও গোলাবর্ষণ। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে সালাউদ্দিন স্ট্রিটে ত্রাণ নিতে যাওয়া লোকজনের উপর। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যান অনেকে, যাদের অধিকাংশই পরিবারের ক্ষুধার্ত সদস্যদের জন্য খাবার সংগ্রহে গিয়েছিলেন। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণ বিতরণ কেন্দ্রে এনজিও ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই কেন্দ্রগুলো হয়ে উঠেছে মানবিক কসাইখানা। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির সংকট আরও প্রকট হয়েছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল জানায়, গাজায় ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে রান্না, হাসপাতালের জরুরি অস্ত্রোপচার, ডায়ালাইসিস সহ বেশিরভাগ কার্যক্রম বন্ধ হয়ে আছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আনসার, কাফরার, মিল্কি ও জারিয়ের পার্শ্ববর্তী এলাকায় বোমাবর্ষণ করেছে, যদিও এতে তাৎক্ষণিক হতাহতের খবর পাওয়া যায়নি। নাদিম মারজান, সময় সংবাদ। কলম্বো টেস্ট সামনে রেখে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুতে ফুটবল খেলে গা গরম করেন ক্রিকেটাররা। এরপর হেড কোচ, সিনিয়র সহকারী কোচকে নিয়ে উইকেট দেখেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সুস্থ হয়ে পুরোদমে অনুশীলন করেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। কলম্বো থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ঐতিহাসিক সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ঢুকেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর গন্তব্য উইকেটের দিকে। কলম্বো টেস্ট যে বড় পরীক্ষা, গলের ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জও বটে।
ছোটখাটো একটা মিটিং সেরে নিলেন হেড কোচ ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন আর শান্ত। উইকেট বিবেচনায় সাজাতে হবে একাদশ, তাই গভীর মনোযোগে উইকেট পর্যবেক্ষণ করলেন অধিনায়ক আর কোচিং স্টাফরা। অনুশীলন শুরুর আগে ফুটবল খেলায় মাতলেন ক্রিকেটাররা। গা গরম সেশন শেষে স্কিল ট্রেনিংয়ে মনোযোগ দেন তারা। প্যাড আপ হয়ে কেউ গেছেন নেট সেশনে, আবার কেউ করেছেন ফিল্ডিং অনুশীলন। অনুশীলনে মেহেদী হাসান মিরাজের উপস্থিতি স্বস্তির পরশ দিয়েছে পুরো দলে। সুস্থ হয়ে দলের সঙ্গে পুরোদমে অনুশীলনে টাইগারদের ওয়ানডে অধিনায়ক। রঙিন পোশাকের দলটাও ঘোষণা হলো। ওয়ানডে সিরিজ নিয়ে ভাবার এখন সময় কই, আরও একটা টেস্ট ম্যাচ যে বাকি। লিটন দাসের সঙ্গে খানিকক্ষণ আলোচনা শেষে চলে যান নেটে। সেখানে মুশফিককে বোলিং করেন। ভালোই চ্যালেঞ্জ জানান টাইগার ব্যাটারকে। কলম্বো টেস্ট দিয়ে যে ফিরতে মুখিয়ে এই ক্রিকেটার তা স্পষ্ট। অধিনায়ক শান্তও তার অপেক্ষায়। আমি সবসময় বলি মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিংয়ে ইনিংস থাকে এবং বোলিংয়ে ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে এবং আমি আশা করব যে সে এই ম্যাচে ভালোভাবে এই দলের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। সাদমান ব্যাটিং করেন মূল মাঠে, তাকে বোলিং করেন হাসান মাহমুদ, নাহিদ রানারা। ফিল্ডিং কোচের ক্লাসে সময় দেন জাকের, বিজয়, খালেদরা। লম্বা সময় তাদের পরীক্ষা নেন জেমস পেমেন্ট। এরপর ব্যাটিং অনুশীলন করেন লিটন, জাকেররাও। তবে শান্ত ছিলেন বিশ্রামে। স্লিপ ফিল্ডিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়েছেন টাইগার অধিনায়ক। অনুশীলন শেষে ক্রিকেটাররা খানিকটা আড্ডায় মজেছেন। বাহিরে নানা আলোচনা সমালোচনা থাকলেও ক্রিকেটারদের দেখে বোঝার উপায় নেই তারা কোনো ধরনের চাপ কিংবা সমালোচনার মাঝে আছেন। নির্ভার বলতে হয় দলকে। তবে একটা চিন্তার কারণ নিশ্চয়ই উঁকি দিয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাতে যে ব্যথা পেয়েছেন সেটা আসলে কতটুকু ঘোরতর সেটাই এখন দেখার বিষয়। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত ইরান ইসরায়েল দাবি ট্রাম্পের। কোনো চুক্তি হয়নি, হামলা বন্ধ হলে থামার ঘোষণা তেহরানের। এখনও প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন। সদস্য সচিব আখতারকে লক্ষ্য করে হামলার অভিযোগ নেতাদের, প্রতিবাদে বিক্ষোভ মিছিল। এবং পরীক্ষার আগেই সামাজিক মাধ্যমে এইচএসসির প্রশ্নপত্র বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। বারবার এমন ঘটনা এড়াতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।